আব্বু, তুমি আমার জন্য একটা শাড়ি আনলে কেন? ভাবিও তো আছে, শুধু আমার জন্য শাড়ি আনাটা তোমার উচিত হয়নি। আমার ননদের মুখে এমন কথা শুনে আমি সহ সকলেই অবাক। শ্বশুর তখন রাগে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শাশুড়ির মা মুখ বেঁকিয়ে বললেন, শোনো মেয়ের কথা, এমন মেয়ে আমি পেটে ধরেছি যে ভরা বাড়িতে নিজের বাপকে অপমান করছে। সকলের মুখেই আমার ননদকে নিয়ে নানান কথা চলছে। কেউ কেউ ওকে অভদ্র, বেয়াদব ইত্যাদি বলে গালিও দিচ্ছে। মেয়েটার চোখে পানি টলমল করছে। আমার ফুফু শাশুড়ি বেশ করুণ কণ্ঠে বললেন, ভাই দেখ, তুই কী মেয়ের জন্ম দিয়েছিস, একবার দেখ। বাড়ি ভরা লোকের সামনে 2 দিনের মেয়ের জন্য তোকে কী অপমানিত হলো। আর তোর এই ছেলের বউ মনে হয় ওকে কোনো তাবিজ কবজ করছে, না হলে কি কেউ ভাবির হয়ে বাপের বিরুদ্ধে কথা বলে? বিয়ে বাড়িতে এমন অনেক লোক থাকে যাদের কাজ হলো দুই পক্ষকে ব্যালেন্স করে চলা। তেমনই একজন হলো আমার স্বামীর ছোট মামা। তিনি খুব সুন্দর ভঙ্গিতে আমার ননদকে বললেন, তোমার ভাবি তো বিয়েতে অনেক শাড়ি পেয়েছে, তাই হয়তো তার জন্য আনেনি। তুমি এমন ব্যবহার না করলেও পারতে মামুনি, তুমি ঘরে চলে যাও। ওনার এমন কথায় মনে হলো কেউ হয়তো আছে পরিস্থিতি সামাল দিতে পারে। কিন্তু আমার ধারণা ভুল করে তিনি শ্বশুর আব্বুকে খোঁচা মেরে বলল, কী রে দুলা ভাই, মেয়েটাকে তো মানুষ করতে পারলেন না, সে বিগড়ে গেছে, কি আর করবেন বলেন, সবাই কপাল, হাহা। আমার ননদ চুপচাপ সেখান থেকে মাথা নিচু করে চলে গেল। তারপর ঘরে দরজা আটকে রইল। আমার নাম মুনমুন, অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। আব্বু আম্মু পছন্দ করে আলিফের সাথে বিয়ে দিয়েছেন। আলিফ চাকরি করে, তার ওদের বংশ নাকি ভালো। সকল কিছু খোঁজ খবর নেওয়ার পর আব্বু আম্মু আলিফকে আমার জন্য ভালো মনে করেছেন। এত সময় যার সাথে কথা হলো সে আমার ননদ আলিশা। আমরা প্রায় সমবয়সী। ও আমার থেকে 6 মাসের ছোট। আলিফ, আলিশা, শ্বশুর আর শাশুড়ি এবং আমি, এই 5 জনের ছোট্ট সংসার আমাদের। আমার বিয়ে হয়েছে আজ 3 দিন, আর এখনই এমন একটা ব্যাপার হবে আমি বুঝতে পারিনি। আলিশার জন্য খুব খারাপ লাগছে। শুনেছি ননদরা নাকি ভাবিদের সহ্য করতে পারে না, কিন্তু আলিশার এমন কাজ আমাকে কথাটা মিথ্যা ভাবতে বাধ্য করেছে। সকালের ঘটনার জন্য বাড়ির পরিবেশ থমথম হয়ে আছে। বিকালের দিকে সকল মেহমানরা চলে গেলেন, কিন্তু তাদের আরও বেশ কয়েকদিন থাকার কথা ছিল। অফিসের জরুরি কাজের জন্য আলিফ আজ বাড়িতে নেই। সকাল থেকে কেউ কারোর সাথে কথা বলছে না। অন্যরা অনেক কানাঘুষা করছিল বলে দুপুরে খাওয়ার সময় শ্বশুর সোজা বলে দিয়েছিল, যাদের বাড়িতে বসে সমালোচনা করতে ভালো লাগছে তারা যেন চলে যায়। বিকেলে সকলে চলে গেছে। সন্ধ্যার দিকে আলিফ আসতে শাশুড়ি মা আলিফকে বললেন, তোর বউ বাড়িতে আসার পরে আমার মেয়েটার মাথা চিবিয়ে খেয়েছে। আজ বাড়ি ভর্তি লোকের সামনে কি অপমানটা না করলো তোর আব্বাকে। আলিফ আমার দিকে একবার তাকিয়ে সোজা উপরের ঘরে চলে গেল। আমাদের বিয়ের 3 দিন হলেও আলিফের সাথে আমার তেমন কথা হয়নি। আর না তো আমাদের ভিতর স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক হয়েছে। ভদ্রতার খাতিরে যেমন কথা হয় তেমনই কথা হয়েছে, আর কথা বলার তেমন সময়ও পাইনি। আমি আলিফের পিছন পিছন ঘরে চলে আসলাম। শাশুড়ি মা তখন বিলাপ করেছেন, তিনি কেমন ছেলে মেয়ে জন্ম দিলেন এই নিয়ে। আলিফ আমাকে দেখে ভদ্রতাসূচক হাসি হাসলো, তারপর নিজের কাজে মন দিল। কোনো কাজ না পেয়ে আমি আলিশার ঘরের দিকে গেলাম। কয়েকবার ডাকার পর দরজা খুললো। চোখ মুখ ফুলে গেছে ওর, হয়তো সারাদিন কান্না করেছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি করে রেখেছে নিজের হালটা, আসো তো, হাত মুখ ধুয়ে আগে কিছু খেয়ে নিবে। আর আব্বুর উপর রাগ করো না, উনি হয়তো বুঝতে পারেননি। আর আমার তো বিয়েতে পাওয়া অনেক শাড়ি আছে। আলিশা আমার দিকে তাকিয়ে উপহাসের হাসি হাসলো, তারপর বলল, জানো তো ভাবি, কিছু সম্পর্ক থাকে যা চাইলেও সুন্দর হতে পারে না হয়তো। তুমি খাবার বেড়ে রাখো, আমি আসছি। আলিশা হয়তো আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল, বলাটাও স্বাভাবিক। আমার জন্য ও কতটা গালাগালি শুনলো, আর আমি ওর সাথে এমন ব্যবহার করলাম। নিজের বলা কথাগুলোর জন্য খারাপ লাগছে, কিন্তু কি করব, মুখ থেকে বের হওয়া কথা তো ফিরিয়ে নেওয়া যায় না। আলিশা ফ্রেশ হয়ে খাবার খেতে আসলো। শাশুড়ি মা মুখ বেঁকিয়ে বললেন, বাহ, বেশ ভালোই তাবিজ করেছো তোকে। আমরা এত ডাকলাম তুই এলি না, আর এখন ড্যাং ড্যাং করতে করতে চলে এসেছিস। আলিশার চোখের কোণে স্পষ্ট পানি দেখা গেল। বাম হাত দিয়ে পানি মুছছে, খাবার খেতে লাগলো। এক হাতে পানির গ্লাস, অন্য হাতে ভাত। ও খাবার খাচ্ছে না, বরং পানি দিয়ে গিলছে। এমন সময় আলিফ এসে খেতে বসলো। শাশুড়ি মা দৌড়ে এসে ওকে সব দিতে লাগলেন। রাতের খাবার শেষ হওয়ার পর সকলে যার যার ঘরে চলে গেল। আমি আর আলিফ মুখোমুখি বসে আছি। আলিফ নিজের ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছি।
কি বর আমার একটা, নতুন বিয়ে হয়েছে, কোথায় একটু গল্প করব, একটু রোমান্স করব, তা না, আমার সাথে কথা বলছে না। আগে থেকে ওর পরিচয় থাকলেও ওর কোলের উপরে উঠে বসে থাকতাম এখন, কিন্তু আলিফকে আমি এখন চিনি না ভালো করে, লজ্জা বলে একটা ব্যাপার আছে তো। বিছানায় বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেলাম জানি না। বাড়িতে দেরি করে ঘুম থেকে উঠতাম, ফজরের নামাজ পড়ে আবারও ঘুমিয়ে যেতাম, তবে ফজরের নামাজ বাদ দিতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ মুনাফিকদের জন্য কষ্টকর। কেউ না ডাকায় এই বাড়িতেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তড়িঘড়ি করে রেডি হয়ে নিচে গেলাম, কিন্তু আলিফ আর শাশুড়ি মায়ের কথা কানে আসা সেখানে বরফের মতো জমে গেলাম। শাশুড়ি মা আলিফকে বলেছে, তোর নবাবজাদি বউ এখনও ঘুম থেকে ওঠেনি, বাপের বাড়ি থেকে কি কাজের লোক নিয়ে এসেছি যে বসে বসে খাবে। শাশুড়ি মায়ের এমন কথায় আলিফ খুব বিরক্ত, মুখে একরাশ বিরক্তি নিয়ে বলল, দেখো মা, আমি ওই মেয়েকে নিজের পছন্দে বিয়ে করিনি, এমনকি আমি ওকে দেখতেও যাইনি। তুমি আর বাবাই তো জোর করে বিয়েটা দিয়েছ, তাহলে আমার বউ করো কেন? ওই মেয়েকে আমি বউ হিসেবে মানিনি, কখনো মানবও না। শাশুড়ি মা আক্ষেপের সুরে বললেন, ওর বাপের 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু 1 টাকাও দেয়নি। শেষ সময়ে পুলিশের ভয় দেখিয়ে বিয়ে দিয়েছে, আবার দেড়মোহর পরিশোধ করে দেওয়া লাগছে বিয়ের দিনই। তুই চাইলে এই মেয়েকে ছেড়ে পছন্দের কাউকে থাকলে বিয়ে কর, আমার আর কিছু বলবো না। আলিফের মুখে তখনও বিরক্তির ছাপ। আমাকে দেখে দুজনেই চুপ করে রইল। আমি কি বলবো বুঝতে পারছি না। এমন কথা আমি আগে জানতাম না, জানলে কখনো বিয়েতে রাজি হতাম না। মা বাবা আমাকে কোথায় পাঠিয়ে দিল? চোখের কোণে হাজারো অশ্রুকণা ভিড় করছে, গালে কারো হাতের স্পর্শ পেয়ে মুখ তুলে তাকালাম। আলিশ আমার চোখের কোণে জমে থাকা পানিটা মুছে দিল, তারপর নরম গলায় বলল, তুমি যদি কারো কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে বলতে পারো। আমি ওর কথা শুনে ওকে জড়িয়ে ধরলাম। এমন একজন মানুষ লাগে যাকে জড়িয়ে ধরে সবটা বলা যায়। আমার কথাগুলো শুনে আলিশা অবাক হয়ে বলল, তুমি সত্যি বলছো তো? আমি তো বিশ্বাস করতে পারছি না ভাইয়া। এমন? ওর কথায় আমি কোনো উত্তর দিলাম না। কি বলতাম আর? কেউ তো নিজের আপন মা ভাই বাদ দিয়ে এমন কথা বিশ্বাস করবে না। আমি হলেও করতাম না। চুপচাপ ঘরে চলে গেলাম। আমার অবাধ্য চোখ থেকে পানি পড়েই যাচ্ছে, কিছুতে কান্না থামাতে পারছি না। এমন সময় আলিফ ঘরে এলো। আলিফ আমার চোখে পানি দেখে বলল, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? কি উত্তর দিব ভেবে পাচ্ছি না। অনেক সময় চুপ থাকার পর বললাম, আমার বাড়ির কথা খুব মনে পড়ছে, কিছু ভালো লাগছে না। আলিফ আমার গালে হাত ডুবিয়ে দিল, তারপর আঙ্গুল দিয়ে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে দিল। এই প্রথম হয়তো আলিফ আমাকে স্পর্শ করলো। কেমন একটা অনুভূতি হচ্ছে আমার। আলিফ তো আমাকে বউ হিসেবে মানবে না, তাহলে এটা কি শুধুমাত্র সহানুভূতি? শাশুড়ি মা আর আলিফের বলা কথাগুলো মনে পড়তে চোখ থেকে আবার পানি পড়া শুরু হয়ে গেল। আলিফ চোখ পর পানি আবারও মুছে দিল, তারপর শান্ত গলায় বলল, এত কান্না করো কেন তুমি? কি বাচ্চা নাকি? বিকেলে রেডি থাকবো, আমি অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে যাব তোমার আব্বু আম্মুর কাছে। আম্মু আব্বুর কাছে যাব শুনে কিছুটা ভালো লাগছে, তবে ক্ষত এক জায়গায় আর অন্য জায়গাতে মলম লাগালে কি হয়? তবুও আলিফের কথায় মাথা নাড়ালাম। মায়ের সাথে আমাকে দেখা করতেই হবে। কেন এমন করে করে আমাকে বিয়ে দিলে সে কথা জানতে হবে। আমি কি ওদের বাড়ির বোঝা হয়ে গেছিলাম নাকি? নিজের এমন চিন্তার মাঝে হঠাৎ খেয়াল করলাম আলিফ কেমন ঘোর লাগা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আলিফের চোখ এখন মুনমুনের মুখমণ্ডলের মাঝে সীমাবদ্ধ। কাঁদলে মুনমুনের ঠোঁট গোলাপি রঙের হয়ে যায়, নাক চোখ লাল হয়ে ফুলে ওঠে। এক কথায় বেশ আকর্ষণীয় লাগে মুনমুনকে দেখতে। কিছু সময় নিজের করা কাজের জন্য নিজে লজ্জা পায় আলিফ, তারপর নিজের কাজে চলে যায়। মুনমুন অবশ্য এসব লক্ষ্য করেনি, সে তো আকাশ পাতাল চিন্তা করতে ব্যস্ত হয়ে আছে। সেদিনের পর থেকে শ্বশুর আব্বা আর আমার সাথে বা আলিশার সাথে কথা বলেনি। মাঝে মাঝে শাশুড়ি মার সাথে সামান্য কথা বলতে শুনেছি। নিজেকে যেন খাঁচা বন্দি পাখি মনে হচ্ছে, যার ইচ্ছে থাকলেও উড়ে বেড়ানোর উপায় নেই। দুপুরে রান্নাঘরে গেলে শাশুড়ি মা কাটা গলা বলে দিয়েছে আমি যেন দুপুরে কাজ দেখাতে রান্নাঘরে না ঢুকে তিনি একাই সব কাজ করে নিতে পারবে। আমি ওর কথা বাড়াইনি, সোজা ঘরে এসে শুয়ে আছি। কান্নার কারণে মাথাটা বড্ড যন্ত্রণা করছে। গোসল শেষ করে জোহরের নামাজ পড়ে নিলাম, তারপর আল্লাহর কাছে বিপদে সাহায্য করার জন্য বললাম,
মাথাটা মনে হয় ফেটে যাবে। খাটে গিয়ে শুয়ে পড়লাম। কখন দুই চোখের পাতা এক হয়ে গেল বুঝতে পারলাম না। কারো চিৎকার চেঁচামেচি ঘুমটা ভাঙলো। কিছু বোঝা না গেল এটা স্পষ্ট শুনতে পেলাম, আলিফ তুই আবার একটা মেয়েকে বিয়ে করে আনলি, তোর না ঘরে বউ? এমন কথা কানে আসতে দৌড়ে গেলাম। আলিফের পাশে বধূ সাজে একটা মেয়েকে দেখতে পেয়ে আমার কেমন লাগছিল বুঝতে পারছি না। সকালে আলিফ আমার সাথে কেমন ব্যবহার করলো, আর এখন বিয়ে করে নিয়ে এসছে। তাই হয়তো আমাকে বাপের বাড়ি রেখে আসবে বলেছিল। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখলো। তাকিয়ে দেখলাম আলিশা। ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আলিশা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সত্যি বলতে এমন ননদ পৃথিবীতে আছে কি না আমার সন্দেহ হয়। আলিশা আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, তুমি কান্না করো না, আগে চলো নিচে গিয়ে ব্যাপারটা কি শুনি কি হয়েছে। কান্নার কারণে আমার হেঁচকি উঠে গেছে, তবু নিজেকে সামলে নিয়ে বললাম, গিয়ে দেখার কি আছে বলো। এখান থেকে তো দেখা যাচ্ছে তোমার ভাই অন্য একটা মেয়েকে বিয়ে করে এনেছে। আলিশা বেশ সিরিয়াস হয়ে বলল, জানো ভাবি, আমার ভাই এতটাও খারাপ নয়। এই বিয়ে তোর মত ছিল না এটা আমি জানি, তবে তারও অনেক কারণ আছে। আর তুমি জানো তো, না জেনে কোনো ব্যাপারে অনুমান করা ঠিক নয়। তুমি হয়তো দেখেছো মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে, সাধারণ মস্তিষ্ক এমনটাই বলে। তবে আমাদের কোরআনের নির্দেশ মেনে চলা উচিত। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা বেশি অনুমান করা থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয়ে অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ বেশি তওবা কবুলকারী, অসম দয়ালু। সূরা হুজুরাত আয়াত 12। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অনুমান থেকে বেঁচে চলো, কারণ অনুমান সবচেয়ে বড় মিথ্যাচার। আর কারো দোষ খুঁজে অনুসন্ধান করো না, গোয়েন্দাগিরি করো না, পরস্পরকে ধোঁকা দিও না, আর পরস্পরকে হিংসা করো না, একে অন্যের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করো না এবং পরস্পরের বিরুদ্ধাচরণ করো না, বরং সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই। আলিশের কথা শুনে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম। তারপর কাঁপা কাঁপা পায়ে হেঁটে নিচে গেলাম। সেখানে সবাই ইচ্ছামতো সমালোচনা করছে। আমাকে দেখে আলিফ কিছুটা বিব্রত হলো। তখন ওকে সকলে জবাবদিহিতা করল। আলিফ বসে রেখে বলে উঠল, ডু আই কেয়ার ফর এনিবডি? আমি কি তোমাদের তোয়াক্কা করি? আলিফের এই সামান্য কথায় সকলে চুপ হয়ে গেল। আলিফ তখনও জোরে জোরে নিঃশ্বাস নিয়ে রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমি সকলের মাঝে আলিশার হাত ধরে দাঁড়িয়ে আছি। হাত ধরে দাঁড়িয়ে আছে বলতে আমার দাঁড়িয়ে থাকার শক্তিটুকু শরীরে পাচ্ছি না। বিয়ের পর মেয়েদের কত স্বপ্ন থাকে, আমারও হাজার রঙিন স্বপ্ন ছিল, তবে তার বদলে এসব হচ্ছে। আলিফের প্রতি যে আমার ভালোবাসা আছে এমনটা নয়, কিন্তু একজন ডিভোর্সি মেয়েকে তার পরিবারকে নানান কথা শুনতে হয়। কোনো দোষ না থাকলেও লোকে নানান কথা বলবে, তবে সত্যিটা না জেনে কি কাউকে নিয়ে কিছু বলা উচিত? একটা মেয়ে কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে তো ডিভোর্সের মতো সিদ্ধান্ত নেয়। কেউ কেউ আবার পরকীয়া করে, তাই বলে সকলকে কি এমন এক মনে করা উচিত? আজ আমি চলে গেলে কাল আমার আব্বু, ভাই, আমার পরিবারের লোকজন কেউ শান্তিতে রাস্তায় যেতে পারবে না। গেলেই লোকে নানান কথা জানতে চাইবে, কি পারলো না আপনার মেয়ে সংসার করতে, আগের সম্পর্ক ছিল নাকি, ছেলে ভালো না, আর কত কি। এসব প্রশ্নের উত্তর দেওয়া যে কতটা কষ্টের তা যারা উত্তর দিয়েছে তারা জানে। আমার এসব চিন্তার মাঝে আলিফ বেশ সিরিয়াস হয়ে বলল, মুনমুন তুমি আজ তোমাদের বাড়ি যাবে তো? তাহলে রেডি হও। আমি বেশ ভয় পেয়ে গেলাম, আর হয়তো আজও এ বাড়ি আমার শেষ দিন। আমার নিজের থেকে আব্বু আম্মুর চিন্তা হচ্ছে, ওনাদের মেয়ে 4 দিনও সংসার করতে পারেনি, এটা হয়তো ওনাদের মানতে কষ্ট হবে। আলিশা একটু খোঁচা মেরে বলল, ভাইয়া এই আপুকে রেখে তুই চলে যাবি? আলিফ মনে হলো আলিশের কথাটা গায়ে মাখলো না, ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে থাকলো। আমিও মৃদুস্বরে জিজ্ঞেস করলাম, নতুন আপুকে রেখে চলে যাবেন? আলিফের মনে হয় আমার কথায় মেজাজ খারাপ হয়ে গিয়েছে। ওর চোখে মুখে স্পর্শ বিরক্তির ছাপ ফুটে উঠেছে, তবু শান্ত গলায় বলল, ইট উইল বি কোয়াইট এনাফ অফ ইউ কাম। আমি কি বলবো বুঝতে পারছি না। কি আজব লোক রে বাবা, আমি গেলে হলো তার মানে? কি কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। তবু ঘরে গিয়ে রেডি হয়ে এলাম। নিচে আসতে দেখলাম পরিবেশ একদম ঠিক আছে। আলিশার সাথে নতুন মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি সকলকে বিদায় জানিয়ে আলিফের সাথে বেরিয়ে এলাম। এখন কিছুটা ভালো লাগছে, কারণ আলিশা আসার সময় সামান্য 2 কথা বলেছে, ভয় নেই, তোমার বর তোমারই আছে। তবুও আমি স্বস্তি পাচ্ছি না। আলিফদের বাড়ি থেকে আমাদের বাড়ি বেশ দূরে, বাসে করে যাওয়া লাগে। অন্য যানবাহনে যে যাওয়া যায় না এমনটাও নয়, তবে বেশিরভাগ লোকে বাসে করে যাতায়াত করেন। আলিফও আমাকে নিয়ে বাসে চড়ে বসলো। বাসে ওঠার পর আমি একটা নিঃসংকোচ আবেদন করে বসলাম, আমি জানালার পাশে বসবো। আলিফ হাসি মুখে আমাকে জানালার পাশে সিটটা দিয়ে দিয়েছে। বাসের জানালার পাশে বসার মজাই আলাদা, কি সুন্দর বাতাস। তবে আজ আমি বিশেষ শান্তি পাচ্ছি না, হয়তো কোথাও একটা কাটা ফুটে আছে। শরীর বা মনের কোথাও কিছু হলে কোনো কাজ যে আগের মতো ভালো লাগে না, তা আমি আজ বেশ ভালো করে বুঝতে পারছি।
আচ্ছা আলিফের কাছে জিজ্ঞেস করলে কেমন হয় যে ওই মেয়েটা কে, কিন্তু সরাসরি জিজ্ঞেস করতেও তো আমার কেমন জানি লাগছে। কয়েকবার আলিফের দিকে তাকিয়েছিলাম প্রশ্নটা করতে, কিন্তু প্রতিবার সে আমার দিকে তাকিয়ে আছে দেখে আর জিজ্ঞেস করতে পারছি না। বুঝি না উনি কি আমার দিকে তাকিয়ে আছেন নাকি আমি তাকালেই তাকাচ্ছে। সকাল নীরবতা ভেঙে আলিফ আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমাকে খুব সুন্দর লাগছে মুনমুন। কথাটা কেমন যেন বুকে গিয়ে লাগলো আমার। চমকেও ওনার দিকে তাকালাম। খুব সুন্দর একটা হাসি ধরে রেখেছেন উনি ওনার ঠোঁটে। হাসলে যে কোনো মানুষকে সুন্দর লাগে, কিন্তু ওনাকে একটু বেশি সুন্দর লাগছে। ওনার গায়ের রং খুব একটা ফর্সা না, আবার উনি খুব বেশি লম্বাও না, 5 ফুট 6 ইঞ্চি। তবু আমার কাছে পৃথিবীর সব থেকে সুদর্শন পুরুষ মনে হচ্ছে। উনি হয়তো একমাত্র ব্যক্তি যাকে নিয়ে এই সকল চিন্তা করার আমার জন্য হালাল। তাই এমনই হচ্ছে যে কোনো মেয়ের জন্য তার স্বামী সব থেকে সুদর্শন আকর্ষণীয়। আমার বেলাও তাই। কথাগুলো ভেবে নিজে লজ্জা পেলাম। এমন এমন এক সমস্যার ভিতরে যে আমার এসব প্রেমময় চিন্তা মাথায় আসছে, ব্যাপারটা ভাবতে নিজের কাছে কেমন যেন লাগছে। তবুও ওনার কাছে জানতে চাইলাম, আপনি আমাকে দেখলেন কোথায়? আমি তো এখন বোরকা হিজাব পরে আছি, এমনকি হিজাব দিয়ে আমার মুখটাও ঢাকা। তাহলে? আরিফ মুচকে আসলো। এই ছেলে কি শুরু করছে কে জানে, এত হাসির কি আছে? আমার মনে আজ আবার বসন্ত শুরু হয়ে গিয়েছে মনে হয়, শুধু প্রেম জেগে উঠছে। আরিফ মুচকে এসে বলল, তুমি কি জানো না মুসলিম রমণীদের পর্দা করা অবস্থায় সব থেকে সুন্দর লাগে? নীল শাড়ি, খোলা চুল, এসব কিছুর থেকেও বোরকা হিজাব পরলে মেয়েদের সুন্দর লাগে, শুধু আমরা নিজেদের দৃষ্টিতে অনুভব করতে পারি না। কারণ কেউ বেপরদের সামনে এলে শয়তান তাকে সাজিয়ে দেখায়। আচ্ছা একটা কথা বলো তো, একটা খোসাসহ কমলা বা কলা সুন্দর নাকি একটা খোসা ছাড়া কমলা বা কলা সুন্দর? আলিফের এমন কথা শুনে আমার ওকে কিছুটা ভালো মনে হলো। তারপর শেষ পর্যন্ত সাহস করে ওনাকে প্রশ্ন করে বসলাম, আচ্ছা আপনি কি বিয়ে করেছেন? আলিফ আমার কথা শুনে হেসে গড়াগড়ি দিচ্ছে। মনে হয় নিজের কাজের জন্য এখন নিজের উপরে রাগ হচ্ছে। কেন যে প্রশ্ন করতে গেলাম কে জানে। তবে এই প্রশ্নে তো হাসির কি আছে? অবশেষে আলিফ হাসি থামিয়ে বলল, অবশ্যই আমি বিবাহিত। কেন, তোমার কি মনে হচ্ছে? ঠেলা। আমি তো ওই মেয়ের কথা জানতে চাইলাম, কিন্তু উনি তো মনে হয় আমার কথা মনে করে বলছেন। আমার এক হাত দিয়ে অন্য হাতের নখগুলো নিয়ে টানটানি করছে আর এসব ভাবছে। আলিফ হয়তো ভাবছে যে আমি বিব্রত বোধ করছি, তাই আমার ধারণা সঠিক প্রমাণ করে উনি বলে উঠল, আচ্ছা মুনমুন, বিয়ে করে বউ নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় যদি বউ প্রশ্ন করে যে আমি বিয়ে করছি কি না, তাহলে কি কেউ না হেসে পারে বলো? ওনার এমন শান্ত সুরে কথা বলে দেখে আমি সাহস করে প্রশ্ন করলাম, আমি না ওই আপুটাকে কি বিয়ে করেছেন? আলিফ এত সময় পর বিয়ে করেছেন প্রশ্নটার মানে বুঝতে পারলো। তারপর কিছু বলতে যাবে এমন সময় ওনার ফোনটা বেজে উঠলো। উনি ফোনটা বের করে নম্বর দেখে রিসিভ করলেন, আমাকে এক আঙ্গুলি দেখালেন, মানে বোঝাতে চাচ্ছেন যে 1 মিনিট আমি কথা বলে তোমাকে ব্যাপারটা বলছি। কথা শুনে মনে হচ্ছে ওনার অফিসের কল, কী সব মিটিং ফিটিংয়ের কথা বলছে। আমার এইবার খুব বিরক্ত লাগছে। ফোনটা বাজার আর সময় পেল না, মনের মধ্যে খচখচ করছে, না জানি উনি কি বলেন। আমার অস্থিরতা দেখে মনে হচ্ছে আমি ওনার প্রেমে পড়ে গেছি। না হলে এত চিন্তার হওয়ার তো কোনো কথা না। ওনার 1 মিনিট 30 মিনিটেও শেষ হচ্ছে না, কী সব বকে যাচ্ছে তখন দিয়ে, আর ভালো লাগে না। আমি এখন অনেক বেশি বিরক্ত হচ্ছে। সারা রাস্তা কি উনি এই ফোনে বকবক করে কাটিয়ে দেবেন? ফোনটা বের করে ফেসবুক থেকে গল্প পড়া শুরু করলাম। বসে থাকতে আমার অনেক বেশি রাগ হচ্ছে। একটা গল্প পড়া শুরু করলাম, স্বামী স্ত্রীর গল্প মনে হয়। আমার জীবনটাও তো গল্প, তাই না? তাই নয় কি? গল্পটা এমন, বাসরাতে আমার স্বামী তার বুকের সাথে আমার হাতটা চেপে ধরে বলল, আমি কি তোমার বিশ্বাস করতে পারি? কখনো তোমার কাছে তোমার অতীত জানতে চাইবো না, শুধু তোমার ভবিষ্যৎটা সম্পূর্ণ আমার। আমি মুচকি এসে বললাম, আপনি পারেন আমাকে বিশ্বাস করতে, আমি আপনার হক কাউকে দেব না। আমি কি আপনার বিশ্বাস করতে পারি? পারো। আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। কথাগুলো বলার সময় আমাদের দুজনের চোখ পানিতে ভিজে যাচ্ছিল। সে আমার চোখ মুছে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। কিছু সময় পর আমি জানতে চাইলাম, আপনি চোখের পানি মুছুন। সে হেসে বলেছিল, এই চোখের পানি মোছার দায়িত্ব তোমার। আমি কখনো আপনার চোখে আমার জন্য পানি আসতে দিব না, আমিও দিব না। সেদিনের পর থেকে রোজ রাতে আমাকে জড়িয়ে ধরে আমার স্বামী বলতো, আমি বিশ্বাস করি তোমায়। আমিও তার কথায় মুচকি হাসি দিতাম। একদিন খেয়াল করলাম সে কয়েকটা কাগজ নিয়ে পড়ে আমার মুচকি মুচকি হাসে। কিন্তু এই মোবাইল ফোনের যুগে কি কেউ লাভ লেটার দেয় নাকি? আমি আসলে কাগজগুলো লুকিয়ে ফেলে কেমন একটা সন্দেহ তৈরি হলো। তাহলে কি এখন চিঠির মাধ্যমে প্রেম করেন উনি? তাই যদি না হয় তাহলে আমায় দেখলে কেন সে কাগজগুলো লুকিয়ে রাখবে? লুকিয়ে খেয়াল করে দেখলাম সে কাগজগুলো মানিব্যাগে রেখে দেয়। গোসল করতে বাথরুমে গেলে লুকিয়ে কাগজগুলো বের করতে আমার চোখ কপালে উঠলো। কি সুন্দর প্রেমের বাণী লিখে রেখেছে। রাগের থেকে কষ্টে বেশি হচ্ছিল। হঠাৎ খেয়াল করলাম হাতের লেখাটা আমার।
1 মিনিট এইগুলো তো আমার ডায়েরি পেজ। তার মানে উনি আমার ডায়েরি থেকে সব পেজ ছিঁড়ে নিয়েছে। দৌড়ে গিয়ে ডায়েরি বের করে দেখলাম তাতে একটা লেখা পেজও আর নেই, সব ছিঁড়ে নিয়ে গিয়েছে। বাথরুম থেকে বের হয়ে সে এই অবস্থা দেখে কী করবে বুঝতে পারছিল না। আমি তত সময় রেগে ফুলে বেলুন হয়ে গেছি। পরিস্থিতি সামাল দিতে সে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আসলে তো এত সুন্দর কথা আমাকে নিয়ে লিখেছো যে সবসময় পড়তে ইচ্ছে করে তাই ছিঁড়ে নিয়েছি। তুমি রাগ করো না, সবসময় তো তোমার সাথে থাকতে ইচ্ছে করে তো কিন্তু পারি না, তাই নিয়েছি। তুমি রাগ করো না শোনাবো আমার। আমি রাগ দেখিয়ে চলে গেছিলাম। বিকালে অফিস থেকে ফেরার সময় ফুচকা, চটপটি, আইসক্রিম, চকলেট বা গোলাপ ফুল আর বেলি ফুলের মালা নিয়ে এসেছিলাম। বোকা হাসি দিয়ে বলল, তোমার কি পছন্দ তা তো জানি না, তাই সব নিয়ে এলাম। তুমি আবার পছন্দ জানি না বলে রাগ করবো না তো কিন্তু, তাহলে এখন আমি কিন্তু কান্না করব। তার কথা শুনে আমি ফিক ফিক করে হেসে দিলাম। সে মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছে। কিছুদিন পর আমার ফোনে অচেনা একটা নম্বর দিয়ে কল আসলো। সে পাশে বসা ছিল। আমি অনেক দ্বিধা নিয়ে কলটা রিসিভ করে লাউড স্পিকার দিয়ে রাখলাম। ওপাশ থেকে মা কথা বলছে। কথা শেষে সে মুচকি এসে বলল, আমি পাশে থাকলে লাউড স্পিকার দিয়ে কথা বলার দরকার নেই। আমি বিশ্বাস করি তোমায়, সবাই ভালোবাসি বলে। আর আপনি বিশ্বাস করি বলেন কেন? ভালোবাসার রং বদলে যেতে পারে কিন্তু বিশ্বাস বদলায় না। হয়তো ভেঙে যায়, নয়তো অক্ষত থাকে। আর ভালোবাসি কথাটা প্রমাণ করার অনেক কষ্টের, আর বিশ্বাস করা প্রমাণ করা কিছুটা সহজ। ভালোবাসার প্রথম স্তর হলো বিশ্বাস। বিশ্বাস না থাকলে কখনো ভালোবাসা থাকে না। তোমাকে যদি অন্য ছেলে বলে ভালোবাসে তোমায়, তখন তোমার মনে হবে আমি বিশ্বাস করি তোমায়। কারোর সাথে ঘনিষ্ঠ হতে গেলেও আর এটা মনে পড়বে। কিছু দূর পড়া শুরু করে পারলাম না, রাস্তা শেষ। আলিফা আমার হাত ধরে নিয়ে বাস থেকে নেমে গেল। ওনার জ্বালায় তাড়াতাড়ি করতে গিয়ে গল্পটা হারিয়ে গেল। খুব রাগ হচ্ছে এখন। বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে বাড়িতে চলে আসলাম। আলিফ সত্যি খুব দায়িত্বশীল একটা মানুষ। রিক্সা খোঁজার সময় আমাকে গাছের ছায়াতলায় দাঁড়িয়ে রেখে গেছিল। স্বামীদের এই সামান্য যত্ন নেওয়াটাও যেন অনেক কিছু। নিজের আচরণ দেখে মনে হচ্ছে আমি আলিফের প্রেমে হাবুডুবু খাচ্ছি। কিন্তু অনিশ্চিত জীবনে এমন প্রেম কি উচিত নাকি অনুচিত আমি জানি না। তবে আমার আলিফকে সত্যি ভালো লাগে। অন্তত নিজের কাছে এমনটা লাগছে যে আমি আলিফের প্রেমে পড়ছি। আলিফ অবশ্য আমাকে আর ওই মেয়েটার ব্যাপারে কোনো কথাই বলেনি, হয়তো এড়িয়ে গেছে। আমিও আর জানতে চাইনি। কেউ নিজে থেকে কিছু না বললে বারবার প্রশ্ন আমার মোটেও পছন্দ না। এটাকে অনেকে ইগো ভাবে, তবে আমি এমনটাই। বাড়িতে আসায় মা বাবা সবাই খুব খুশি। বাড়িতে আসার পর আলিফ সকলকে সালাম দিল, তবে মুখে আমরা অনেকে পায়ে হাত দিয়ে সালাম করি, কিন্তু জানি না যে এটা উচিত কি না। বাড়িতে আসার পর আলিফ আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল, মানে বিশ্রাম নিতে বলেছিলাম। গিয়ে দেখি তিনি ঘুমের বিভোর হয়ে আছে। আলিফকে ঘুমোতে দেখে আমি মায়ের কাছে গেলাম। আব্বু এই সময়ে বাজারে দৌড়েছেন, নতুন জামাই এসেছে বলে কথা। আমি আমার পিতা মাতার একমাত্র সন্তান, তাই বাড়িতে আর কেউই নেই। মায়ের কাছে গিয়ে বসতে মা নানান কথা শুরু করে দিল। কেমন আছি, কেমন ওরা সকলে ইত্যাদি। আমি অবশ্য মাকে ওইসব কিছু বললাম না। শুষ্ক হাসি হেসে বললাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মা বেশ আগ্রহ নিয়ে বলল, তোর শাশুড়ি কোনো ঝামেলা করেনি তো আলিফের সাথে? মায়ের দিকে তাকিয়ে দেখলাম মা উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু শাশুড়ি কেন আলিফের সাথে ঝামেলা হবে? আমাকে মেনে নেয়নি তাই কি? কিন্তু ওটা মা কী করে জানলো? আমি বেশ হতবাক হয়ে মাকে প্রশ্ন করলাম, আলিফের সাথে শাশুড়ির মা ঝামেলা কেন করবে? মা আমার এমন প্রশ্নে অনেকটা দমে গেলেন। তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললেন, না কিছু না। আমি স্পষ্ট বুঝতে পারলাম মা আমার থেকে কিছু লুকিয়ে রেখেছে, কিন্তু কী? সব কিছুই আমার কাছে রহস্য মনে হচ্ছে। আমিও কম নাছোড়বান্দা নয়। শেষ পর্যন্ত মা আমার কাছে সব বলতে বাধ্য হলো। কিন্তু মায়ের কথা শুনে আমি বরফের মতো জমে গেছি। আলিফ তাহলে এমনটা করেছে? মা কথাগুলো বলার সময় আলিফের প্রশংসা করতে ব্যস্ত ছিল। ব্যাপারটা হলো এমন, বিয়ের দিন আলিফ জানতে পারে ওর বাড়ির লোক 5 লাখ টাকা দাবি করেছে, কিন্তু আলিফ সরাসরি বলে দেয় সে যৌতুক নিয়ে বিয়ে করবে না। কোনো কথায় যখন কাজ হচ্ছিল না তখন আলিফই আব্বুকে বলে ওনাদের পুলিশের ভয় দেখাতে, আবার আলিফ নিজেই দেনমোহর পরিশোধ করে দিয়ে বিয়ে করে। আলিফের এমন গুণ দেখে আমি গলে পানি হয়ে গেছি। কিন্তু এমনটা কেন করলো আলিফ? আমার আলিফের ব্যাপারে জানতে খুব ইচ্ছে করছে, আর ওই মেয়েটার ব্যাপারেও। তাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আলিফের কাছে গেলাম। নবাবজাদা এখনও ঘুমাচ্ছেন। আমার একটা অভ্যাস আছে, বাইরে থেকে আসলে গোসল করতে হয়, নয়তো কেমন একটা লাগে। স্কুল কলেজ থেকে ফিরে গোসল করতাম, এই অভ্যাসটা রয়ে গেছে।
আলমারি থেকে থ্রি পিস নিয়ে বাথরুমে চলে গেলাম। অনেক দিন শাড়ি পরেছি, আর ভালো লাগছে না। শখ করে একদিন দুদিন শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু রোজ রোজ কি শাড়ি পরে থাকা যায়? গোসল ছেড়ে বাইরে আসতে দেখলাম আলিফ ঘুম দিয়ে উঠে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন। আমাকে দেখে কিছু সময় ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো, তারপর সোজা বাথরুমে চলে গেল। আমার ঘর আর ভাবটা এমন যেন ঘরটা ওনার। আলিফ ফ্রেশ হয়ে আসার পর মা রান্নাঘর থেকে ডাক দিল, আব্বু রাতের জন্য বিরিয়ানি কিনে এনেছেন। সকলে মিলে রাতের খাওয়া শেষ করলাম। বাড়িতে আসার পর বেশ ভালো লাগছে। নিজের চেনা পরিবেশ, নিজের ঘর। আলিফ আব্বু আম্মুর কাছে জামাই রাজা হয়ে গেছে মনে হয়, ওদের ভাব দেখে তাই মনে হলো। অবশ্য যে ছেলে শ্বশুর বাড়ি থেকে কোনো টাকা না নিয়ে দেনমোহর পরিশোধ করে বিয়ে করো, তার উপর যে কেউ গদগদ খাবে, এটাই স্বাভাবিক। আলিফ খাওয়া শেষ করে আব্বুর সাথে কোথায় একটা গেল, মনে হয় ঘুরতে গেছে। আব্বুর খাওয়ার পর একটু বাইরে যাওয়ার অভ্যাস আছে। মা অবশ্য এত সময় ঘুমিয়ে গেছে। মা রাত খুব কম জাগতে পারে। কিছু করার না পেরে একটা গল্পের বই বের করলাম। কলেজ জীবন থেকে কয়েকটা বই কিনে রাখতাম, ওইগুলোর একটা, কিন্তু পড়তে ভালো লাগছে না। মনের ভিতর খচখচ করছে। ওই মেয়েটাকে জানতে ইচ্ছে করছে অনেক। আচ্ছা, এই মেয়েটা যদি আলিফের বউ হয় তাহলে কি আমাকে ছেড়ে দেবে আলিফ? আর আলিফ যদি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করে তাহলে আমার সাথেই বা আসলো কেন? আমাকে রেখে যেতে কিছু ভালো লাগছে না এখন। এমন সময় আলিফ ঘরে আসলো। আলিফ একটু হেসে বলল, এই নাও, এইটা তোমার। আমি ওর হাতের দিকে তাকিয়ে দেখলাম একটা ছোট বেলি ফুল, একটাই, কিন্তু খুব সুন্দর। আমি ওর হাত থেকে মন মরা হয়ে ফুলটা নিলাম। আলিফ কপাল কুঁচকে তাকিয়ে আছে, তারপর জিজ্ঞেস করলো, এনি প্রবলেম? সমস্যা তো আছে, কিন্তু কি বলবো উনি তো উত্তর দেয় না। তাও মুচকে এসে বললাম, মশারি টানাতে পারছি না। আলিফ বেশ ভাব নিয়ে বলল, লেট ইউ অ্যান্ড মি ডু ইট। আমি বেশ রাগী গলায় বললাম, আমি পারবো না, আপনি একাই করেন। খুব বিরক্ত লাগছে ওনার উপর। এখন ওই মেয়েটার কথা কিছু বললো না। আলিফ একাই মশারি টানিয়ে আমাকে ডাকলো। আমাদের ভিতর কিছু না থাকলেও আমরা এক খাটে ঘুমিয়েছি সব দিন। বিছানায় যাওয়ার পর উনি বেশ সিরিয়াস হয়ে বললেন, কোনো সমস্যা হয়েছে কি? এমন মনমরা হয়ে আছো কেন? আমি আস্তে করে বললাম, আসলে আমি কিছু জানতে চাইলে আর কেউ সে প্রশ্নের উত্তর না দিলে খুব রাগ হয় আর খারাপ লাগে, তাই। আলিফ কিছু সময় চিন্তা করে বলল, তারপর মৃদু হেসে বলল, তুমি বাসে ওই মেয়েটার কথা জানতে চেয়েছিলে। আমি এই পয়েন্টটা মিস করে গেছি। আচ্ছা শোনো, ওইটা আমার খালাতো বোন, বিয়ের দিনে আসতে পারেনি, তাই সেদিন এসেছিল। তুমি হয়তো খেয়াল করবে মা কিছুই বলেনি সেদিন। ব্যাপারটা হয়েছে এমন, ও সাজতে খুব পছন্দ করে, তাই বউ সেজে চলে এসেছে। তার ভাষ্যমতে বিয়ের দিন সাজতে পারেনি, তাই সেদিন বউয়ের মতো সেজে এসেছিল। আর আমাদের সমাজের লোকজন তো খুব ভালো, একসাথে কাউকে দেখলেই মনে করে যে বিয়ে করে নিয়ে এসেছে বউ আর প্রেমিকা। এসব ছাড়া মনে হয় পৃথিবীতে আর কোনো সম্পর্কই নেই। আই ডোন্ট নো ওয়েদার দে রিডস আর নট। কথাগুলো বলে আলিফ বিরক্তি প্রকাশ করলো। আমার মনটা নিমিষে ভালো হয়ে গেছে। মনে হচ্ছে অনেক বড় একটা পাথর মন থেকে নেমে গেল। আমি মুগ্ধ দৃষ্টিতে আলিফের দিকে তাকিয়ে আছি। আলিফ কিছু সময় চুপ থেকে আবারও বলতে লাগলো, আসলে মুনমুন, আমার বিয়েটা বাড়ি থেকে রোজ করে ঠিক করেছে। আমি বিয়েতে রাজি ছিলাম না। এমনটা নয় যে তোমাকে পছন্দ নয়, তবে মা বাবা যদি না জানিয়ে বিয়ে তারিখ নির্ধারণ করে আসে তাহলে কি কারো ভালো লাগে বলো? আমি কখনো প্রেমও করিনি, কোনো খারাপ কাজও করি না, তাও যখন আম্মু আব্বুর এমনটা করলো আমি ঠিক মেনে নিতে পারিনি। তুমি আমাকে একটু সময় দাও, আমি সবটা গুছিয়ে নিব। এই কয়েকদিনে যা বুঝলাম তুমি খুব ভালো মেয়ে। আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন, তাই তোমাকে স্ত্রী হিসাবে আমাকে দিয়েছেন। অনেক আবেগ নিয়ে উনি কথাগুলো বলছিলেন। ওনার শেষ কথাগুলো শোনার পর আমার বেশ লজ্জা লাগছে, তাই চুপচাপ পাশ ফিরিয়ে শুয়ে পড়লাম। তারপর বালিশে মুখ গুজে রাখলাম। আলিফ হয়তো বুঝতে পারলো আমি বিব্রত হচ্ছে, তাই সেও চুপচাপ শুয়ে পড়লো। আসলে আমাদের সমাজে এমন লোক আছে যারা নিজেরাই ছেলে মেয়েদের নিজেদের পছন্দ মতো বিয়ে দেয়,
কিন্তু তারা ভুলে যায় জীবনটা ওনাদের নয়, যার সাথে যে মানুষটা সারা জীবন থাকবে তাদের নিজেদেরও কথা বলে নেওয়া উচিত। নানান কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম জানি না। সকালে চোখ খুলতে দেখি আলিফ আমার বেশ কাছাকাছি এসে ঘুমিয়ে আছে, একদম আমার বালিশে, সাথে আমার কাঁথাটাও দখল করে নিয়েছে। আলিফের নিঃশ্বাস আমি স্পষ্ট অনুভব করতে পারছি। আমার অবাধ্য চোখ জোড়া আলিফকে দেখতে ব্যস্ত হয়ে আছে। কিছু সময় পর আলিফ চোখ খুলল। আমি ওর দিকে তাকিয়ে আছি, এটা দেখে ওর কোনো সমস্যা হলো না, তবে আমি বেশ লজ্জা পেলাম। আলিফও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু সময় পর আলিফ মুচকি এসে বলল, ঘুম থেকে উঠলে তোমাকে বাচ্চাদের মতো লাগে, মুখটা ফুলে যায়, বেশ সুন্দর তুমি। আমি তোমার সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করতে চাই। কথাটা বলে আলিফ ওর ঠোঁট জোড়া আমার কপালের কাছে নিয়ে আসলো। এদিকে আমার হার্ট মনে হয় ড্রাম বাজানোর কম্পিটিশন দিচ্ছে, জোরে জোরে লাফাচ্ছে, মনে হয় এখনই হার্ট ফেটে যাবে। আলিফুর ওষ্ঠ আমার কপালে স্পর্শ করলো। আমি বেশ লজ্জা পেয়ে গেলাম। সেখান থেকে প্রায় দৌড়ে চলে আসলাম। সকাল থেকে আমি আর আলিফের আশেপাশে যাইনি। খুব লজ্জা লাগছে আলিফকে দেখলে। আলিফও আমাকে আর ডাকেনি, হয়তো ভেবেছে আমি লজ্জা পাচ্ছি। সকালের খাওয়ার পর বাগানে গেলাম। হাঁটার সময় কেউ একটা আমার হাত ধরে হ্যাঁচকা টানে তার খুব কাছে নিয়ে আসলো। আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে আছে। ভয়ে হাত পা কাঁপছে, তবু আস্তে আস্তে চোখের পাপড়িগুলো খুললাম। কিন্তু চোখের সামনে যে মুখটা দেখলাম তাতে স্তব্ধ হয়ে গেলাম। কাকে দেখছি আমি?